সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ভিদ শ্রেণীবিন্যাসে গৌণ মেটাবোলাইটের ভূমিকা আলোচনা করব। রোল অফ সেকেন্ডারি মেটাবোলাইটস ইন প্লান্ট ট্যাক্সোনমি। প্রথমে আমরা জেনে নেই মেটাবোলাইটস বা বিপাকীয় বস্তু কাকে বলে। বিপাক প্রক্রিয়া জীবদেহে সংশ্লেষিত হয় বা উৎপাদিত হয়, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যেসব জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়ার মাধ্যমে মূলত এই উপাদানগুলা বা যৌগগুলা তৈরি হয়ে থাকে। এটা প্রধানত স্থিতিশীল এবং এগুলো নির্দিষ্ট বস্তু হিসাবে ট্রিট করা হয়ে থাকে বা এগুলো আমাদের দেহের মধ্যে অবস্থান করে। বিভিন্ন সংশ্লেষণ প্রক্রিয়া, জৈব রাসায়নিক কাজ এবং অবস্থানের ভিত্তিতে এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস, প্রাথমিক বিপাকীয় বস্তু। এগুলো আকারে অনেক বড় হয়, এজন্য এদেরকে বৃহৎ অনুযৌগ বলা হয়ে থাকে এবং এরা আমাদের শরীরের মধ্যে বা উদ্ভিদ দেহের মধ্যে সরাসরি বিপাক প্রক্রিয়া অংশগ্রহণ করে থাকে। এগুলোর উদাহরণ হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ক্লোরোফিল, পলিস্যাকারাইডস এগুলা। আর একটা হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস বা এপিসিমেন্টিক মলিকুলস বলা হয়ে থাকে এদেরকে। বাংলায় বলা হয় গৌণ বিপাকীয় বস্তু। এগুলো আকারে ছোট হয়ে থাকে, এজন্য তারা ক্ষুদ্র অণু হিসাবে পরিচিত। সাধারণত বিপাক প্রক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ আমাদের দেহের মধ্যে এগুলো মোটামুটি স্থিতিশীল অবস্থায়, স্থির অবস্থায় থাকে, অর্থাৎ এরা কোনো বিক্রিয়ার সরাসরি অংশ নেয় না। এর মধ্যে আছে সরল ফেনোলিক যৌগসমূহ, ফ্লাভোনয়েডস, টারপিনস, অ্যালকালয়েডস, রঞ্জক পদার্থ আছে কুমারিন, বিটালিনস, সায়ানোজেনিক, গ্লুকোসাইডস। তা আমরা মূলত আজকে গৌণ মেটাবোলাইট বা সেকেন্ডারি মেটাবোলাইট যেগুলো আছে বা এপিসিমেন্টিক অণু বলা হয়েছে যাদেরকে, তাদের ট্যাক্সোনমিতে কি ভূমিকা আছে সেটাই আমাদের আলোচ্য বিষয়। আমরা প্রথমে ফ্লাভোনয়েডস সম্পর্কে আলোচনা করব। এটা কেমোট্যাক্সোনমিতে বা রাসায়নিক ট্যাক্সোনমিতে এটা অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। ডি.ডব্লিউ. উডল্যান্ড 2000 সালে ফুলের লাল এবং নীল বর্ণের জন্য দায়ী অ্যান্থোসায়ানিন যে যৌগ আছে সেই যৌগটা 10টা গোত্রে উনি অনুপস্থিত দেখতে পান। এই গোত্রগুলা ক্যারিওফাইলিস বা নিকট বর্গের সদস্য। ক্যাকটাসি গোত্রে ক্যারিওফাইলিস বর্গের বাইরে ছিল ক্যাকটাসি যে গোত্রটা। ফ্লাভোনয়েড যৌগের মধ্যে একটা হচ্ছে বিটালেন্স। এই বিটালেন্সের উপস্থিতির জন্য বর্তমানে এই গোত্রকে ক্যারিওফাইলিস বর্গে স্থানান্তর করা হয়েছে। উইলিয়ামস 1976 সালে লিলিয়েসি, পোয়েসি, সাইপারেসি এবং জানকেসি এই গোত্রগুলার পাতার মধ্যে ফ্লাভোনয়েড পরীক্ষা করে বলেন এই সকল গোত্রে লিলিয়েসির এর আদিপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ এই চারটা যে গোত্র তারা লিলিয়েসির যে আদিপুরুষ, অর্থাৎ লিলিয়েসি যার কাছ থেকে উৎপন্ন হয়েছে তার কাছ থেকে পোয়েসি, সাইপারেসি বা জানকেসি এসেছে। 3 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি যে স্পাইরোডেলা গণের যে প্রজাতিগুলো, এগুলো আঙ্গিক গঠনের ভিত্তিতে পৃথক করা কষ্টকর হলেও ফ্লাভোনয়েডের মাধ্যমে এদেরকে খুব সহজেই পৃথক করা যায়। অর্থাৎ স্পাইরোডেলার যে প্রজাতিগুলো আছে এগুলো দেখা যায় যে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করা খুব কঠিন, কিন্তু তাদের মধ্যে যে ফ্লাভোনয়েড উপাদানগুলো আছে সেগুলোর সাহায্যে তাদেরকে খুব সহজেই প্রজাতিতে বিভক্ত করা যায়। খ হচ্ছে টার্পিনয়েডস বা আইসোপ্রিনয়েড। এগুলোর মধ্যে আমরা আইসোপ্রিন একক দেখতে পাই। এগুলো 5 কার্বন বিশিষ্ট আইসোপ্রিন একক। এদের সাধারণ ফর্মুলা হচ্ছে C5H8N, অর্থাৎ এগুলো এক বা একাধিক হতে পারে। প্রধান টার্পিনয়েড যৌগগুলোর মধ্যে আছে এসেনশিয়াল অয়েল, তারপরে রেজিন, ল্যাটেক্স, কিউটিন, রঞ্জক পদার্থ। এগুলা মূলত টার্পিনয়েড বা আইসোপ্রিনয়েড হিসেবে পরিচিত। এগুলো এক্সাম্পল হচ্ছে মিরব 1961 সালে পাইনাস গণের 94টি প্রজাতির টার্পিনের গঠন পর্যবেক্ষণ করে বলেন প্রতিটি প্রজাতির টার্পিনের গঠন হচ্ছে সুনির্দিষ্ট এবং একে প্রজাতি শনাক্তকরণে ব্যবহার করা যায়। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে যে অ্যাস্টারেসি এবং ফেবিসি বর্গের ট্রাইব নির্ণয়ে ওলিওরেজিন টার্পিনয়েডের বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে কিছু গোত্রে বিশেষ ধরনের টার্পিনয়েড যৌগ পাওয়া যায়, যেমন কিউকারবিটেসি কুমড়া গোত্র যেটা, সেখানে কিউকারবিটেসিন পাওয়া যায়। তারপর অ্যাস্টারেসি গোত্র যেটা আছে সেখানে আমরা সেসকুইটারপিন ল্যাকটোনস দেখতে পাই। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে অ্যালকালয়েডস। এগুলো হচ্ছে হেটেরোসাইক্লিক ক্ষারীয় নাইট্রোজেন যৌগ। হেটেরোসাইক্লিক মানে এটা দুইটা ভিন্ন ধরনের চক্র এখানে পাওয়া যায়। প্রধানত রাসায়নিক বিক্রিয়ার ইন প্রোডাক্ট হিসেবে অ্যালকালয়েডস উৎপন্ন হয়ে থাকে।
তাক্তাজান কনকুইস্ট প্রমূত বিজ্ঞানীগণ ম্যাগনোলিআইডি এই উপশ্রেণীর মুক্ত গর্ভপত্রী পরিবার সমূহকে বেনজাইল আইসোকুইনোলিন অ্যালকালয়েড বৈশিষ্ট্যের ভিত্তিতে পুনর্বিন্যাস করেন। 2 নম্বর হচ্ছে জোনস এবং তার সহকর্মীরা আমরা দেখি যে লিলিয়েসি, পেপারবেরিসি ইত্যাদি অনেক পরিবারে শ্রেণীবিন্যাসে অ্যালকালয়েড ব্যবহার করেছেন। 3 নম্বর एग्जांपल হচ্ছে যে অ্যাপোসাইনেসি গোত্রের ভিনকা এবং ক্যাথারেন্থাস এই গণ দুইটার প্রজাতি অ্যালকালয়েডের বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক করা যায়। গ্লুকোসাইনোলেটস এটা পূর্বে আমরা দেখি যে ব্রাসিকেসি, ফিউমারেসি, ক্যাপারিডেসি এবং পেপারেসি এই যে 4টা গোত্র আছে এরা একটা নির্দিষ্ট রোয়েডেলিস বর্গের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে গ্লুকোসাইনোলেটস যুক্ত আমরা 2টা গোত্র দেখতে পাই, একটা হচ্ছে ব্রাসিকেসি আর একটা হচ্ছে ক্যাপারিডেসি। এদেরকে ক্যাপারিডেস বর্গে নিয়ে আসা হয়েছে। আরেকটা হচ্ছে যে অ্যালকালয়েড যুক্ত 2টা গোত্র আছে, ফিউমারেসি এবং পেপারবেরিসি, এগুলোকে পেপারবেরিস বর্গে স্থাপন করা হয়েছে। এরপরে যেটা সর্বশেষ সায়ানোজেনিক গ্লুকোসাইডস। সায়ানোজেনিক গ্লুকোসাইডস হাইড্রোলাইসিস প্রক্রিয়া হাইড্রোজেন সায়ানাইড বা বিষাক্ত গ্যাস উৎপন্ন করে। এটা নিয়ে কাজ করেছেন হ্যাগনিয়ার 1977 সালে। উনি প্রায় 100টা গণের 200 প্রজাতির মধ্যে এই সায়ানোজেনিক গ্লুকোসাইডস দেখতে পান। তো এই ছিল মোটামুটি আমাদের। আরেকটা আছে সেটা হচ্ছে বিটালিনস। এই বিটালিনস দেখা যায় যে এরা বিটা সায়ানিন এবং বিটা জেনথিন এগুলোর মিলনের মাধ্যমে বিটালিনস নামক একটা রঞ্জক পদার্থ তৈরি করেন। যে উদ্ভিদে বিটালিনস থাকে সেই উদ্ভিদে অ্যান্থোসায়ানিন সৃষ্টি হয় না। ক্যারিওফাইলিলিস বর্গের অধিকাংশ গোত্রে বিটালিনস থাকে। সেন্ট্রোস্পার্মি বর্গের দূর সম্পর্কিত ক্যাকটেসি গোত্রে বিটালিনস পাওয়া যায়। এই জন্য পরবর্তীকালে কনকুইস্ট 1988 সালে এবং তাক্তাজান 1997 সালে গোত্রটাকে ক্যারিওফাইলিলিস বর্গে স্থান দিয়েছে। তো এই ছিল মোটামুটি আলোচনা। থ্যাঙ্কস টু রিমেইন উইথ মি। আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক এন্ড কমেন্ট।